আসসালামু আলাইকুম। শুরু করতেছি পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো একটু বাইরে চলে আসলাম, জাস্ট ডিউটি থেকে এসে চিন্তা করলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, আর ভালো লাগে না রুমে থাকতে থাকতে। তো সেই হিসাবে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম বাইরে থেকে। তো এখানে এই মুহূর্তে পুরো অন্ধকার, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব অন্ধকারের মধ্যে আছি। এখানে জাস্ট গাড়িগুলো আছে সেটিং করা, গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এক জায়গায় যাওয়ার জন্য আসছি, বাট অন্ধকার দিয়ে এক জায়গায় যাবো ঘুরতে, দেখার জন্য, একটু ওয়েট করার জন্য, বাট জাস্ট কিছুটা সময় ওখানে কাটাবার জন্য পার্কে বসবো সেই আশা করে যাচ্ছি। এই জন্য পার্কের হিসাবে যাচ্ছি, কারণ আমার একটা জিনিস কি আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আজকে কয়েকটা দিন অনেক টেনশন ছিলাম মেজো ভাইয়ার অসুস্থতার কথা শোনার পরে। জানেন কি জানি না, ভাই মায়ের পেটের ভাইয়ের মতো ভাই হয় না, আপন রক্তের মতো রক্ত কেউ হয় না। তো নিজের ভাই যখন অসুস্থ ছিল তখন খুবই টেনশন ছিল আমার, যে কি হয়। তার শরীর থেকে মাংস নেওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষার রেজাল্টটা কি আসে এটার অপেক্ষায় আমরা দুইটা ভাই, আমি এবং আমার বড় ভাই, আমার ভাই আছে, বড় ভাই একজন আছে বাইরে থাকে, আমরা দুই ভাই বাইরে। উনি তো 15 বছর বাইরে, এখনও বাংলাদেশে যায় না। দোয়া করবেন সবাই যেন আল্লাহ পাক তার কাগজটা দিয়ে দেয় কমপ্লিটলি, সে যেন দেশে যাইতে পারে আমার সাথে। আমরা দুই ভাই, আমিও দেশে যাই না, আমিও 3 বছর হয়ে গেছে, বাট দেশে যাই না শুধু এই কারণে যে ভাইয়া 15 বছর দেশে যায় না, তাহলে আমি গিয়ে কী করবো? আমি যাইতে পারি কিন্তু, বাট আমি যাবো কি জন্য? ভাইয়া 15 বছর দেশে যায় না, তো ভাইয়ের সাথে একসাথেই যাই, দুই ভাই একসাথে যাই। তো সেই হিসাব করে এখনও পর্যন্ত ওয়েট করতেছি। আলহামদুলিল্লাহ ভাইয়ার এখন অলরেডি পাসপোর্ট হয়ে গেছে, আর ওই তো কাগজপত্র হয়েছে ভাইয়ার। তো পাসপোর্টের জন্য অপেক্ষা করতেছে, আগামী এই মাসের শেষে গিয়ে পাসপোর্টটা আসার কথা আছে। তো পাসপোর্টটা আসলে দুই ভাই একসাথে দেশে যাবো, এটা নিয়ত দুই ভাইয়েরই। সবাই দোয়া করবেন দুনো ভাইয়ের জন্য, যেন আল্লাহ পাক খুবই অতি জলদি আমাদেরকে আমার ভাইয়ের কাগজটা দেওয়ার জন্য দু ভাই একসাথে দেশে যেতে পারি। বাবা মা দুজনেই বড় ভাইয়ের জন্য অপেক্ষা করে, সারাক্ষণ কাঁদে যে আমার বড় ছেলে, মানে তারা তো জানেনি ঘরের বড় সন্তান যে কী জিনিস, সেটা একমাত্র বাপ মাই জানে। আর আমার ভাইয়ের খুব অবদান আমাদের ফ্যামিলির জন্য। সবচেয়ে বেশি যদি কোনো অবদান থাকে সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের, সবচেয়ে বেশি অবদান। আমার বাবা যা করছে, আমরা 4 ভাই ছিলাম, 2 বোন ছিলাম, যে ইনকাম ছিল বাবার, ওই ইনকাম দিয়ে করে চালানটা তো মানে ইজি ছিল না। তো বড় ভাইয়ের নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে আমাদেরকে এখন পর্যন্ত আনছে, সব কিছু বড় ভাইয়ের অবদান। আসলে মনে করেন একটা জিনিস কি, অনেকেই ভাইদের অস্বীকার করতে পারে, আমি করতে পারি না, কারণ আমি তো ছোটোবেলাতে দেখছি আমার মেজো ভাই অসুস্থ কিন্তু ছোটোবেলা থেকেই। এটা আপনারা মনে রাখেন, আপনারা যারা আমার ইউটিউব দেখেন বা ফেসবুক দেখেন, আপনাদের সামনে আমি শেয়ার করতেছি। আমার মেজো ভাই 2007 সাল থেকে অসুস্থ। আমার মেজো ভাই কিন্তু খুবই ভালো ছিল এবং খুব একটা স্ট্রংলি, ওর বডি ফিটনেস সব দিকে খুবই স্ট্রং ছিল। 2007 সালে ওনার একটা রোগ হয়, টাইফয়েড জ্বর হয় 2007-এ। তখন আমরা 2007-এ আমার বাবা দেশ থেকে বিদেশ চলে যায়, 2007-এ আমার বাবা বিদেশ যায়। তো ওই টাইমসে মেজো ভাইয়ের অসুস্থতা হওয়ার পরে আমরা ভাইয়ারে বিভিন্ন দেশে ডাক্তার দেখাই। একটা জিনিস কি, বড় ভাইয়ের মেজো ভাইয়েরে ঢাকার চাঁদপুর নেওয়া হয়, চাঁদপুরে নিয়ে ডাক্তার দেখানো হয়। আমাদের একজন ডাক্তার ছিলেন যেন মুখলিসুর রহমান, আমাদের দাদাই বলতাম, আমাদের বাড়ির পাশে। তো ওনাকে দেখানো হয়েছিল, অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশনগুলো দেখতেছিলাম। তারপরে নদীর পাড় দিয়ে হাইটে আসার সময় নাকি বলে ওরা কী আসর করছে, জাস্ট আমরা জানি না সেটা। সে বলতো, সবসময় বলতো তারা নাকি কী আসর করছে, তারা নাকি খালি বুক বেয়ে থাপড়াইছে, গুসাইছে। তো এগুলো সে ভাইয়া সবসময় বলতো। তার জন্য আমরা কবিরাজ সব কিছু দেখাইছি, ডক্টর দেখাইছি, আমি MRI করাইছি, এন্ডোস্কোপি করাইছি, সিটি স্ক্যান করাইছি, সব কিছু করাইছি। করানোর পরে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ছিল। তখন আমাদের এলাকায় একজন বড় বুজুর্গ ছিলেন, ওই নাম বলবো না, বাট তো উনার মুরিদ ছিলেন আবার আমার বড় আপুর শ্বশুর। তো ওনার কাছে আমার বোনের জামাইরে দিয়ে আমরা ওনার কাছে পাঠাইছিলাম। হুজুর নাকি বলছে যে ওরে বিয়া করে এত। তখন আমরা তখন অল্প বয়স, আমার মেজো বড় ভাই বিয়ে করে না, তারা কীভাবে বিয়ে করে? তো হুজুর 2-3 বার নেওয়ার পরে হুজুর বারবার বলছে যে বিয়া করে দাও, ওরে বিয়া করে দাও। তো হুজুর যখন এই কথা বলছে, তখন আমরা চিন্তা করলাম যে না, আসলেই যেহেতু হুজুরের কথা বলছে, বেটার দেন বিয়াটাই করে দিলে। কিন্তু হুজুর বলছিল যে তার বিয়ার সময় আমার দাওয়াত দেয়, কিন্তু দুঃখের বিষয় তার বিয়ার আগে হুজুর দুনিয়া থেকে সরগমন করেন। তো 2016 সালে ভাইয়ারে আমরা বিয়ে করাই, 2016 শেষে থেকে ভাইয়ারে বিয়ে করাই। বিয়ে করার পরে তারপরে 2টা বাচ্চা হয় আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত 2টা বাচ্চা আমাদের কলিজা, আমাদের মেজো ভাইয়ের ঘরের মেয়ে, ইনশাল্লাহ। তো তারপরে আমি ওকে বিদেশে আনলাম, ভালো ছিল, খুবই স্ট্রংলি ছিল। বিদেশ থেকে দেশে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। জাস্ট ওই অসুস্থতা থেকে এখনও সুস্থ হতে পারতেছে না। দোয়া করেন সবাই যেন আল্লাহ পাক আমার ভাইটাকে সুস্থ রাখে, আমার ভাইয়ারে আল্লাহ যেন সুস্থ রাখে। কারণ আমাদের বড় বোনের হাজব্যান্ডও কিন্তু দুনিয়া থেকে চলে গেছে গা।
আপনারা হয়তো অনেকে জানেন না, আমি এসব কিছু বলি। তো ওই বোন তো খুব অসহায়, এবং সে ঘরে 2টা বাচ্চা আছে, সেগুলো আলহামদুলিল্লাহ আমরাই দেখি, আমাদের কাছেই আছে। তো এসব মিলিয়ে যে জিনিসটা হচ্ছে কি, আমরা একটা প্রেস টেনশনে ভুগেছিলাম বা টেনশনের মধ্যে ছিলাম। তো কথা বলতে যেটা, এই সংসার যতটুকু টিকে আসা, ওখান থেকে এখান পর্যন্ত আসা, সব কিছু আমার বড় ভাই, মানে আমার বড় ভাইয়ের অবদান। আমার বড় ভাই ছাড়া কেউ করে না। আমার বাবার চিকিৎসা, মেজো ভাইয়ের চিকিৎসা, সবার চিকিৎসার করে সব কিছু বড় ভাই দেখাশোনা করতো, এখনও দেখাশোনা বড় ভাই করে। তো আপনারা অনেকে জানেন যে মিডল ইস্টে যারা থাকে তাদের স্যালারি কিন্তু তত বেশি না। আপনারা যদি হালালভাবে টাকা কামায়, তাদের স্যালারি এত বেশি না, বাঙালি বলতে এত বেশি না। তো সেই হিসাবে আমি তো নতুন, তো আমার স্যালারি এত বেশি না। তারপরে এখানে একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেকগুলো টাকা নষ্ট করলাম, কিন্তু সেগুলো আছে লাইসেন্সটা কমপ্লিট করতে পারি না। তো এই জন্যই বড় ভাই এখন পর্যন্ত স্যাক্রিফাইস করে যেতেছে, এখন পর্যন্ত দেখতেছে। সেখান থেকে আমাকে আইল্যান্ড থেকে দুবাই নিয়ে আইলো। তো দুবাই আসা এখনও পর্যন্ত প্রায় একটা হিবিজিবি অবস্থায় আছি, সেটা বলতে পারি না। ওখান থেকে ফাইলটা ট্রান্সফার করে এখানে আনতে পারি না। তো দোয়া করেন যেন সবাই জলদি জলদি সুস্থ হয়ে সবাই এই জিনিসটা দুটো টাকাটা উড়ি, আর মেজো ভাইয়ার যেন সামনের রিপোর্টগুলো যেন ভালো আসে, এটা দোয়া করবেন। আল্লাহ পাক যেন ভাইয়ের রিপোর্টগুলো ভালো দেয়। তো যে কথাগুলো নিয়ে বলা হতো, তো 15 বছর হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের হিস্টোরিক্যাল যে জিনিসগুলো বলি, আমার ভাইয়ের কাগজ হয়েছে গিয়া আজ থেকে প্রায় এই নভেম্বরে ভাইয়ের কাগজ 1 বছর পূর্ণ হইব। তার মানে আপনার ফোন মানে হিসাব করে দেখেন, 2023 সালে নভেম্বর মাসে ভাইয়ের কাগজ পায় ইউরোপের, জার্মানিতে কাগজ, মানে ওই দেশের বৈধতা পায়নি 2023 সালের পরে আমরা কয়েকবার পাসপোর্টের জন্য আবেদন করাই, যে তোমার ভাইয়ের আগের পাসপোর্টে হাতে লেখা ছিল, ওটার কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই। পাসপোর্টের জন্য আমরা আবেদন করাই, পাসপোর্টের কথা বলি, পাসপোর্টের জন্য আবেদন করাই। বাংলাদেশ গভর্নমেন্ট কী করছে, বাংলাদেশের যে ওই দেশে যে এজেন্সি আছে, তারা পাসপোর্টের ফিঙ্গার নিতেছে না, তারা পাসপোর্টের ফিঙ্গার নিবেই না। দেখেন, সে একটা রেমিটেন্স যোদ্ধা, সে রিমিটেন্স দিয়ে বাংলাদেশের তার টাকাগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে যায়, আমরা সবাই টাকা পাই ব্যাংকেই দিই, কিন্তু তার পাসপোর্টের ফিঙ্গার নেবে না। কিছু করার নাই, যদি ফিঙ্গার না নেয় আমরা তো কিছু করতে পারবো না। জোর করে একের পর যা 2 বার, 3 বার, 4 বার, 5 বার করতে অনেক কষ্টে ভাইয়া পাসপোর্টের ফিঙ্গারটা দেওয়া হয়েছে। এই যে আপনার এখন ভাইয়ার পাসপোর্টের ফিঙ্গারটা কমপ্লিটলি হয়েছে। তো সেই পাসপোর্টটা হাতে আসলে ভাইয়া আল্লাহ যদি বাসে রাখে, নভেম্বরে তার ভিসাটা, তার যে ওদেশি ন্যাশনালিটিটা ওটা রিনিউ করে আল্লাহ যদি বাসে রাখে, ভাইও দেশে যাইব, একই সাথে 2 ভাই একসাথে দেশে যাবো, এটাই নিয়ত। বড় ভাইও দেশে যাইব, আমিও দেশে যাবো। আর ছোটো ভাই তো অন্য দেশে আছে, আলহামদুলিল্লাহ। আমার একজন ছোটো ভাই আছে, মানে উনি দেশে আছেন আলহামদুলিল্লাহ। ভাই ছোট পার্ক না জায়গা নেই। তো এই জিনিসটা থেকে যেটা হয়, আমরা ওখান থেকে আলহামদুলিল্লাহ কাইটা উঠতে খুবই কষ্ট হয়েছিল। আমার ভাইয়ের জীবন অনেক কষ্ট করছে, সেগুলো স্বীকার করতে হবে আমাদেরকে। আর অনেক স্যাক্রিফাইস আছে আমাদের জন্য ভাইয়ার, যেটা অস্বীকার করবে তারা কখনো মানুষের কাতারে পড়ে না, আমি বিশ্বাস করি। কারণ আমরা তো দেখছি আমার ভাইয়ের স্যাক্রিফাইসগুলো আমাদের জন্য, কী স্যাক্রিফাইসগুলো ভাইয়া করছে। তো সেটা নিয়ে মানে বিশেষত আমি বা আমার পরিবারের কেউ এটা নিয়ে অস্বীকার করতে পারবে না। তো এই জিনিসটা হলো আসলে কি, মানুষ সব ভাই এক হয় না, বড় ঘরের বড় সবাই এক হয় না। আবার আমাদের বংশেতেই আছে একজন বড়, আমার বাবারও বড় ভাই, তো ওনার কথা আর কম না থাক। সব ওই যে একটা কথা বললাম না, সবাই এক হয় না, হাতের 5টা আঙ্গুল যেমন এক হয় না, তো এরকম সব ঘরের বড় ভাইয়েরা এক হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই হিসাবে আমাদের একজন বড় ভাই দিয়েছে, এর জন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া আদায় করতে পারি। যে জানি না বিয়ে করার পরে যা করার করবে, কোনো সমস্যা নেই, কিন্তু যা বিয়ের আগে যেইটুক পর্যন্ত করছে, আমার বিশ্বাস কোনো বড় ভাই এতটুক করবো বলে আমার বিশ্বাস হয় না। এটা কাগজে কলমে সবাই লিখে রাখতে পারেন, যেটুকু পর্যন্ত করছে। এখনো পর্যন্ত বাবা আমার দেখা সুখা সব কিছু উনি করে, আমি কয় টাকাই দিই। আমার তো টাকা হয়তো গেলে আমি মাসে 15,000 20,000 টাকা দিতে পারি, বা সর্বোচ্চ 17,000 18,000 টাকা দিতে পারি, এর বেশি না। কিন্তু সব কিছু আমার ভাইয়ের অবদান। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ এরকম ভাই পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। সেই হিসাবে আমি তো মনে করি যে আমরা লাকি, এরকম না ভাই পেয়েছি কপালে। তো দোয়া করবেন যেন জলদি ভাইয়ের পাসপোর্টটা হাতে যায়, ইনশাল্লাহ
ভাইও দেশে যাবে, আমরা দেশে যাবো ইনশাল্লাহ, সবাই একসাথে দেশে যাবো, দুই ভাই একসাথে দেশে যাবো। যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো। তো আমার টার্গেট আছে যদি বড় ভাই দেশে যায়, আমরা কক্সবাজার এবং কি জাফলং, চট্টগ্রাম, সিলেটের জাফলং, জাফলং, মানে আমাদের বাংলাদেশে যতগুলো সুন্দর সুন্দর জায়গাগুলো আছে না, আমরা ওগুলো ঘোরার চেষ্টা করুন যে কদিন আমরা সময় পাই। বাট আমার হাতে সময় থাকবে 90 দিন, আমার ভাইয়ের হাতে সময় থাকবে 2 মাস 60 দিন। তা আমি যদি ভাইয়ের 60 দিন থাকে তাহলে আমিও 60 দিনই থাকবো, 90 দিন আমি থাকবো না, কারণ আমি আবার ভাইয়ের সাথে চলে আসবো। কেন আমার বাড়িতে গেলে এত বেশি ভালো লাগবে না, কারণ আমার একলা থাকতে ভালো লাগে না। ভাইয়া থাকলে আমি আড্ডা মুড্ডা দেওয়া পছন্দও করি না, বেশি একটা আড্ডা দেওয়া আমার এগুলো আমার পছন্দ না। এই জায়গায় আসছি কোনোদিন কেউ করতে পারবে, কোথাও জায়গায় ফার্স্ট আড্ডা দিছি, হয়তো একটু পার্কে আসি, বসি, একটু বাতাস খাওয়ার জন্য, এটাই আমার লাইফ, এটা এতটুকুই। আর বেশি কিচ্ছু নেই আমাদেরকে, আমার লাইফে বা আমার বড় ভাইয়ের লাইফে এত বেশি কিছু নেই। ওই সামান্য একটুক আমার মা যেটুকু শিখাইছে এইটুকুই, বাচ্চা এর চেয়ে বেশি না। সবসময় মা বলতো যে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ওই সৎসঙ্গে চলার জন্য চেষ্টা করতাম, অসৎসঙ্গে থাকার চেষ্টা করতাম না। তো সবাই দোয়া করবেন যেন আমার পরিবারটা ভালো থাকে, আমাদের ফ্যামিলিটা ভালো থাকে। আর আমার একটা ভাগিনা আছে, তার বাবা নাই, একটা ভাগ্নি আছে, এক ভাগিনা এক ভাগ্নি, ওদের বাবা নাই। তো ভাগিনাটা হেফজা কমপ্লিট করবার যদি পারছে এই বছর বোধ হয়তো, আর ভাগ্নি ক্লাস 5-এ পড়ে। এবং আমার ছোটো বোনের ঘরও একটা মেয়ে, ছোটো বোনের একটা মেয়ে অলরেডি বোধহয় 4 মাস বয়স চলতেছে। আর আমার এই হচ্ছে আমাদের ফ্যামিলি। বাট আর আমার বাবা মা আর আমার মেজো ভাইয়ের ঘরে তো 2 মেয়ে, দুটোটাই আলহামদুলিল্লাহ। একটার বয়স চলতেছে 6 বছর, একটা 6 বছর, আর একটার বয়স চলতেছে 3 বছর, দুইটা। আর আমার বড় আপুর ঘরের মেয়ের বয়স চলতেছে 8 বছর, বোধ 8 কি 9 হবে, এরকমই হবে 8 কি 9। আর আমার ভাগিনার বয়স তো চলতেছে আলহামদুলিল্লাহ 15 বছর। দেখতে দেখতে আমার ভাগিনা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, জাস্ট কল্পনা ছিল না যে আলহামদুলিল্লাহ আমার ভাগিনা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। দোয়া করবেন আমার ভাগিনার জন্য, যেন বড় আল্লাহ পাক যেন বড় আলেম হিসেবে কবুল করেন, যেন যোগ্য ব্যক্তির জায়গায় নিয়ে উঠান। কারণ যোগ্য ব্যক্তিদের সম্মানের জায়গাটা হচ্ছে আলাদা, আর অযোগ্য ব্যক্তিদের সম্মানের জায়গাটা হচ্ছে আলাদা। আলেম হওয়া যায় কিন্তু সব আলেম এক না। ওকে আমি বলি সবসময় যেন পড়ালেখা করো, কারণ পড়ালেখার উপরে কিছুই নেই, আর হাফেজের উপরে বড় কিছুই নেই। দুনিয়ার শিক্ষা না, দুনিয়ার শিক্ষাতে আপনি কিছুই করতে পারবেন না যদি আপনার আখেরাতে শিক্ষা না থাকে। আর এই জন্য আমি সবসময় সব মানুষকে বলি যেন আপনার সন্তানকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, দেখবেন আপনার সন্তান কখনো আপনাকে ফালিয়ে দেবে না। কারণ মনে রাখবেন যে আর আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে দুবাইয়ের একটা এরিয়া, আলকোস এরিয়া, আলকোস 4। আপনারা অনেকে জানেন আমি এখানে আলকোসের এরিয়ার, আলকোস 4-এর অনেকগুলো ভিডিওই করছি। ওখানে দাঁড়িয়ে কথা বলতেছি, হাঁটতেছি। তো চিন্তা করলাম যে একটু লাইফটা নিয়ে কথা বলি, আর ফ্যামিলি নিয়ে কথা বলি। বাট এই জন্য, কারণ কখনই আমি চেষ্টা করি না যে আমার ফ্যামিলি নিয়ে কথা বলি। হাঁটতে বহু দূর এসে বলছি শুধু একমাত্র সিগন্যালের জন্য। সিগন্যাল যদি আমি সিগন্যালকে ওভারটেক করে যাই, যদি সিআইডি দেখে তাহলে আমাকে ফাইন দিবে। এই ফাইন থেকে বাঁচার জন্য আমি হাঁটতে সিগন্যাল পর্যন্ত চলে আসছি। যাতে আমি সিগন্যাল যদি না আসতাম তাহলে আমি পার্কে অলরেডি পৌঁছে দিতে পারতাম। কারণ আমি সিগন্যালটাতে আসার একটাই কারণ যেন আমি এখানে নিজেকে সেফটি হিসাবে রাখতে পারি, কারণ যেন আমাকে ফাইন না দিতে পারে সিকিউরিটি। কারণ যে আমি এখন যেখানে আছি সিগন্যালের জায়গাতে আছি, এখানে এখন আমাদের ওয়েট করতে হবে। দুবাই হচ্ছে কানুনের দিক দিয়ে সেরা। আমি সবসময় বলি দুবাইতে আসবেন তো কানুন মানবেন, তো আপনার জীবনে লাইফে কিচ্ছু হবে না। আপনি যদি নিজে অন্যায় করেন আর যদি বলেন যে না দুবাই খারাপ, এই খারাপ সেই খারাপ, তাহলে মনে করেন খারাপ। দুবাইয়ের কানুন ফলো করেন, দুবাইয়ের আইন কানুন মানেন, আপনাকে কোনো জায়গা থেকেও বাধাগ্রস্ত করবে না। আমাদের সমস্যাটা হচ্ছে ওখানে আমরা কানুন মানি না, কানুন না মানার কারণে আমাদের অনেকগুলো ফাইন গ্রহণ করতে হয়। এই যে ওয়েট করতেছে দেখেন, অলরেডি যে সিগন্যাল চলে আসছে, আমি এখন সিগন্যাল পার হচ্ছি।
আমি আপনাদের সামনে ব্যাক ক্যামেরা ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট ব্যাক ক্যামেরা করা যাবে না, কারণ আমি এখন কোন জায়গায় আছি সেটা আপনাদেরকে দেখাই। এই যে আমার পিছনে যারা আছেন আপনার বিভিন্ন দেশের মানুষ, আবার সিগনাল দেখতে পাচ্ছেন, রেড সিগন্যাল, এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। এইগুলো সিগন্যাল আসলে আমি এই রোড ক্রস করতে পারবো, তার আগে হ্যাঁ সিগন্যাল চলে আসছে। এই যে দেখেন, এইগুলো সিগন্যাল আসার আগ পর্যন্ত আমি কখনো রোড ক্রস করতে পারবো না। এইগুলো সিগন্যাল চলে আসছে, রোড ক্রস করলাম, হাঁটতে হাঁটতে পার্কে যাবো। পার্কটা হচ্ছে বেশি দূরে না, অল্প একটু দূরে। আমরা যতক্ষণ লাগে প্রায় আমার 5-6 মিনিট লাগবে হাঁটতে হাঁটতে পার্কে যেতে, কারণ যেহেতু আমি হাইটে যাচ্ছি। এটা একটা ক্যাম্প আপনার, এখানে পুরা আমার এদিকে মার্কেটও আছে, কেএফসির আছে, তারপরে জিম সেন্টার আছে, ফার্মেসি আছে, ঠিক আছে, মাল্টি কেয়ার মেডিকেল সেন্টার আছে, তারপরে হচ্ছে 1/13 ডি ব্লক, যেটা হচ্ছে বিল্ডিং 1/13, জাস্ট এই বিল্ডিংটা। এটাকে এখানে দেশে কী বলা হয় জানেন? আমরা তো বলি 1/13, এখানে বলে 1/13, মানে 1/13 বি ব্লক, মানে এটা হচ্ছে এই বিল্ডিং, এর বিল্ডিংয়ের নাম বলা হয় 1/13 বি ব্লক বা 1/13 এ ব্লক। দেখেন 1/13 আমি এখন এই মুহূর্তে আছি 1/13 বি, এর পরবর্তীতে আমি যাচ্ছি 1/13 এ। মানে এরকমই ব্লকের সিস্টেম, প্রত্যেকটা ইয়ার নাম দেওয়া রাখা হয়, জাস্ট এভাবে জাস্ট যে বিল্ডিংয়ের নাম যেটা সেটাই দেওয়া হয়। আর আমি হাঁটতেছি, প্রচণ্ড ঘামাইতেছে। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে প্রচণ্ড গরম, জাস্ট এদেশে আরব দেশগুলোতে প্রচণ্ড গরম থাকে, তো আমাকে প্রচুর ঘামাইতেছে, ঘামের মধ্যে আমি হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। যে এরিয়াতে দেখেন গাড়িগুলো কীভাবে পার্কিং করে রাখা হয়েছে, সিরিয়াল বাই সিরিয়াল, কি সুন্দর, সিরিয়াল টু সিরিয়াল বাই পার্কিং। এবং জিনিসটা এত সুন্দর করে পার্কিং করা হচ্ছে, তারা গাড়িগুলো যাওয়ার জন্য, গাড়িগুলো করার জন্য। দেখেন পার্কিং এরিয়া, পুরোটা এরিয়া পার্কিং। আর এখানে সবাই কিন্তু যে পার্কিং যারা করতেছে তারা কিন্তু ক্যাম্প, এগুলো এদের ক্যাম্প এখানে। এদের ক্যাম্পগুলো এদিকে তাদের ক্যাম্প, এদিকে থাকে তারা, আর এভাবে তারা পার্কিং করে রাখা হয়। জাস্ট যেখানে আমরা আছি যে এরিয়াতে দেখেন আপনারা, এটা হচ্ছে আলকোস এরিয়া, আপনার আলকোস পরের বিল্ডিংগুলো। এটা দেখেন, এই যে বিল্ডিং, কত বিল্ডিংয়ের জায়গায় দেখেন। প্রচুর গরম ভাই, প্রচুর গরম এই দেশে, যা কিনা এত ঘামা যা বলার বাইরে। আর এদিকে আমি তো দিনের বেলা সানগ্লাস ব্যবহার করতে হয়, কারণ দিনের বেলা আপনার বাইরের দিকে চোখ মেলে তাকাতে পারবেন যদি সানগ্লাস চোখে না থাকে, এতটা গরমে দেশে। তা আলহামদুলিল্লাহ ডিউটি গরমের ভিতরে না, রোদের ভিতরে না। আর কখন যে রোদের ভিতরে ডিউটি পড়ে যায় নিজেও জানি না, কারণ আমি অলরেডি টার্গেট নিয়েছি যে আমি ক্যান্সেল দিয়ে বাইরে হয়ে যাবো, যা কিছু হবে কপালে হবে। বাট পরিশ্রম, আপনাকে ঘাম দিয়ে যদি আপনি গোসল না করতে পারেন, আপনি কখনো সফল হতে পারবেন। এই দেশে যদি ঘাম দিয়ে গোসল করতে পারেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন বা কোনো কিছু করতে পারবেন লাইফে, একটা ভালো হিউজ পরিমাণ অ্যামাউন্ট কামাতে পারবেন। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি এসির তলে থাকবেন আর এসির ভিতরে থেকে কাজ করবেন, তাহলে লাভে কোনো লাভ নেই। ওই 800, 900 বা 1200, সর্বোচ্চ 1500 স্যালারি পাবেন যদি আপনি এসির ভিতরে থেকে কাজ করেন, এরকম। কারণ এখানে একটা সুপারভাইজারের পোস্ট ফাইতে, কারণ আপনি পাবেন না সুপারভাইজারের পোস্ট। আপনি যে সুপারভাইজারের কাজ করতে পারবেন সেটা সুযোগটা আপনারা দেবে না, কারণ এদেশে সব ইন্ডিয়ানরা দখল করে রাখছে। আপনার উপর থেকে নিচ পর্যন্ত আপনার সব ইন্ডিয়ানরা দখল করে রাখছে, ইন্ডিয়ান মালোয়ারিরা, কেরালারা দখল করে রাখছে। আর আপনি দেখবেন এদেশে এইচআর দেখবেন কেরালা, মানে সুপারভাইজার দেখবেন কেরালা, ম্যানেজার দেখবেন কেরালা, হয় নেপালি হয় কেরালা। আপনার যদি যোগ্যতা আছে, সব কিছু আছে, এবিলিটি আছে, আপনাকে সুপারভাইজার হওয়ার, ইনচার্জ হওয়ার বা টিম লিডার হওয়ার সব কিছু আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনাকে দেবে না। যোগ্যতা থাকার পরও আপনাকে দেবেন, এটা মনে রাখতে হবে যে এই দেশটা হচ্ছে ইন্ডিয়ানরা বেস্ট, ইন্ডিয়ানরা এই দেশটা চালাচ্ছে, আপনার মনে রাখতে হবে এটা। তো সেই জন্যই মনে করি আমি যে না, বেটার দেন যেভাবে আছি, যে ঘাম দিয়ে গোসল করতে পারলে, পরিশ্রম করতে পারলে টাকা ইনকাম করতে পারবো, আর ওই টাকা ইনকাম করে আল্লাহ দিবাসে দেশে গিয়ে কিছু করতে পারবো। এরকম না যে আমি এখানে আরামে কাজ করবো আর আরামে কাজ করে গিয়ে দেশে গিয়ে আবার গিয়ে দেশে গিয়ে ওই কাম করবো, কারণ দেশে গেলে আমার কাছে কয়টা গ্যাস থাকবে, আমি কোনো কিছু করতে পারবো না। দেশে গেলে মার্কেট বিজনেস কিছু করতে পারবো। তো চিন্তা করতেছি 2-3 বছর যাই করি এদেশে, 2-3 বছর 4 বছর এখানে যাই বিদেশ করবো, করার পরে কোনো একটা সময় নিয়ে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে
পাইয়ে যেখানে আছে ইউরোপের সেখানে চলে যাওয়ার চেষ্টা করবো, যা লাগবে লাগবে একটা চেষ্টা করবো ট্রাই করার জন্য ভাইয়ের সাথে অলরেডি কথা বলতেছি কোনো একটা দেশে, যেইগুলো দেশে যদি ভিসা হয়ে যায় মানে ভালো ট্রাভেলস পাই তাহলে টাকা জমা দিয়ে ওখানে চলে যাওয়ার চেষ্টা করবো। কারণ এই জায়গায় দেখলাম এই দুবাইতে একটা জিনিস দেখলাম, এখানে কোনো ফয়দা নেই, কোনো লাভ নেই। দুবাই শহরে আপনি শ্রম দিয়ে যেতে পারবেন, আপনার শ্রম দেওয়ার কোনো ফায়দা পাবেন না, ঠিক আছে? জাস্ট ফর শ্রম, আপনার এই পরিশ্রমটা করে যেতে পারবেন, কারণ এখানে এই পরিশ্রমটা বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে শ্রম আর বিষয় না, বিষয় হচ্ছে কাম জানা থাকলে টাকার ইনকামের কোনো অভাব নেই। এই জন্য মনে করেন যে আপনি বাইরে যদি 1 বছর কষ্ট করে কামটা শিখে নিতে পারেন তাহলে আপনি বাইরে অনেক টাকা কামাইতে পারবেন, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন। কিন্তু কথা হলো এদেশে আপনি আপনার কেরিয়ার গড়াতে পারবেন না, এটা মনে রাখবেন, কেরিয়ার করতে পারবেন না। হালালভাবে ইনকাম করে আপনি কেরিয়ার করতে পারবেন এই দেশে। আমি যদি কেউ আমাকে বলে যে ভাই হালালভাবে ইনকাম করে কেরিয়ার করা যায়, তা আমি মনে করব সে তলে লাগে। এই দুবাই শহরে হালালভাবে ইনকাম করে যদি কেউ কেরিয়ার করতে পারে তাহলে সে লাগে। কারণ আমার দেখা মতো আমি দুবাইতে কখনোই কাউকে দেখি না যে হালালভাবে ইনকাম করে কেরিয়ার গঠন করছে, ঠিক আছে? দুবাইতে আমি কাউকে দেখি না যে হালালভাবে ইনকাম করে সে কেরিয়ার গঠন করছে। আর এখন চলে আসছে অলরেডি পার্কে, যেখানে আপনার বিভিন্ন ধরনের গেম খেলা হয়, বিভিন্ন ধরনের হয়। পার্কের ভিতরে আছি, এখানে এখন বসার চেষ্টা করব। জাস্ট বিভিন্ন দেখেন পার্কের ভিতরে কেউ একজন এক গেম নিয়ে বসে আছে, যে ওখানে ফুটবল ভলিবল, আসলে আমি ফুটবলের ধরে যাবো, ফুটবল খেলাটা দেখার চেষ্টা করুন। আবার কেউ কারো উপাসনাতে ব্যস্ত, কেউ জিমে ব্যস্ত, কেউ তার পার্সোনালিটি নিয়ে ব্যস্ত, একজনে ব্যস্ত। এই যে দেখেন প্রত্যেকের খেলাধুলাতে ব্যস্ত, আমি ব্যস্ত আমার কাজে, আর প্রত্যেকের কাজে ব্যস্ত। এটাই হচ্ছে প্রবাস, বাট আপনাকে মনে রাখতে হবে। যাই করে নিজে দেখেন সবাই ভলিবলে ব্যস্ত, কেউ ভলিবল, কেউ ফুটবল, আবার কেউ আপনার হ্যান্ড বোলিং, জাস্ট ব্যস্ত। দেখেন ভলিবল যারা খেলে তো তারা ভলিবলের ভিতরে দেখে, আপনাদেরকে আমি ভলিবলের ভিতরে দেখাই। এখানে কিন্তু মেয়ে মানুষ আছে খেলতেছে, তারা মেয়েরাও খেলে ভলিবল, ছেলেরাও ভলিবল খেলে, ছেলেদের সাথে মেয়েরাও খেলে। দুই পাশের ভলিবলের যারা হাত খেলে দুই পাশে আছে, এই পাশে একটা মেয়ে আছে আর এই পাশে একটা মেয়ে, তাহলে তারা একটা করে মেয়ে এনেছে, মেয়ে খেলতেছে। আর ওই পাশে হচ্ছে ফুটবলের জন্য দেখেন প্রত্যেকটা অ্যাকোমোডেশন বা ক্যাম্পের হিসাবে হচ্ছে এরকম, তারপর খেলাধুলার জায়গা থাকবে ক্যাম্পের ভিতরে। ওই পাশে ফুটবল, আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুই পাশে ফুটবল চলতেছে। আর এই পাশে তারা আপনার এটাকে কী গেম বলে আমি জানি না, কারণ এই গেম আমি কখনো দেখি না, কখনো খেলিও না। একজনে একটা গেম নিয়ে বসে আছে, তারা প্রত্যেকের খেলাধুলাতে ব্যস্ত, কেউ জিমে ব্যস্ত, কেউ ব্যায়ামে ব্যস্ত। এটাই হচ্ছে দুবাইয়ের এই জায়গার এরিয়া। এই জায়গাটা আপনি যখনই আসবেন তখন এরকমই দেখবেন। আবার কেউ তাদের জিমে ব্যস্ত, ব্যায়ামে ব্যস্ত, এই যে দেখতে পাচ্ছেন সবাই ব্যায়ামে ব্যস্ত, এখানে তারা ব্যায়াম করতেছে। আর এটা তাদের ফুটবল এবং ভলিবল খেলার জায়গা। আর ওখানে যেটা চলে সেটা হচ্ছে, এটাকে কী বলে জানি না, আমি গেমটার নাম ভুলে গেছি। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওরা যেটা খেলতেছে এটার নাম আমি জানি না, কারণ আমি এটা কখনো দেখি একটু মানে দেখছি, বা এটার নাম আমি খুব মনে রাখি না, যে WWE যে গেমের মতো ওরকম। সবাই সবার গেমে ব্যস্ত, সবাই সবার গেম নিয়ে ব্যস্ত, দেখছেন? এখন যে সার্ভ করে তিনি হচ্ছেন একটা মেয়ে, দেখছেন?
গেমটা সবচেয়ে বেশি নেপালিরা খেলে, জাস্ট নেপালিদের জন্য সবচেয়ে প্রিয় খেলাই ভলিবল খেলাটা। আমি যেখানে দেখছি সব জায়গায় নেপালিদেরকে দেখছি ভলিবল খেলতে, সেই ভলিবলটাই দেখাচ্ছি। তো দেখলেন ভলিবলের খেলার, এবার দেখবেন ফুটবল। আমি আপনাদেরকে ফুটবলের সামনে নিয়ে যাই। এখন এখানে ফুটবল যারা খেলে, ফুটবলের জন্য সবচেয়ে ফেভারিট হলো আফ্রিকানরা। আফ্রিকানরা সবসময় ফুটবল নিয়ে ব্যস্ত থাকে তারা, এই যে তাদের এরিয়াতে শুধু ফুটবল। দেখেন কয়েকবারই এখানে আসি মনে করছিলাম খেলার জন্য, কারণ ফুটবল আমার প্রিয় খেলা। বাট আমি আসুন মনে করছিলাম কিন্তু খেলতে, পরে আর আসিনি কখনই, কারণ এখানে আসতে গেলে প্রচণ্ড টাইম লাগে এবং কি আমার ডিউটি করে আসা সম্ভব না। তারপর আজকে আসছি কারণ এই হচ্ছে ফুটবল ম্যাচ। কারণ এটা সবচেয়ে প্রিয় খেলা ছিল আমার, কারণ বাট প্রিয় হলেও লাভ নেই, কারণ এখানে আমার খেলার জন্য আসা সম্ভব না। ওই 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 अच्छा नहीं लगा, अरे घूमना शॉर्ट ले तो कुछ भी नहीं बोलेगा ना। প্রত্যেকটা মানুষ এখানে প্রত্যেকটা কাজে তার ব্যস্ত, প্রত্যেকটা মানুষের জীবনে সবচেয়ে বেশি ব্যস্ততার সময় হচ্ছে এটা, যে যেভাবে ব্যস্ত হতে পারে। দেখতে পাচ্ছেন ফুটবলে তারা এভাবে ব্যস্ত। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আফ্রিকানদেরকে, কারণ আফ্রিকান ছোট্ট একটা জায়গা পেলে সেখানে ফুটবল খেলার জন্য তারা পাগল। আর আমাদের দেশে তো ফুটবল খেলাটা একবার অনষ্ট বানিয়ে দিচ্ছে। ফুটবল খেলাটার যে একটা জনপ্রিয়তা, সে জনপ্রিয়তার জায়গাটা শেষ করে দিচ্ছে ফুটবলের। ফুটবলের যে প্রিয় জায়গা ছিল আমাদের, ফুটবলটাকে যে আমরা যা পছন্দ করি না, সে জায়গাটাতে রাখে না ফুটবলটাকে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ফুটবলের জন্য যেটা দেখে আমরা আমি আসছিলাম আমার নিজস্ব পরিবারের কথা বলার জন্য, কিন্তু খেলাধুলা দেখলে আর আমি নিজের কথা বলতে পারি না। খেলাধুলার প্রতি আমার এত প্রেম, আমি সবসময় খেলাধুলা দেখলেই ভালোবাসি, খেলাধুলাটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই হিসাবে চলে আসলাম খেলাধুলার এই জায়গাকে দেখি। নিজের পরিবারের কথা পরে শেয়ার করা যাবে, কিন্তু বাট নিজের ফ্যামিলির কথা বা পার্সোনালিটির কথা সবাই শেয়ার করা যায়। খেলাধুলাটা হচ্ছে সবচেয়ে আগে, সেই জন্য চলে আসলাম খেলাধুলাটা একটু দেখি। দেখতেই পাচ্ছেন আপনারা, ওই পাশে কিন্তু ভলিবল খেলা হচ্ছে, মেয়েরা ওখানে দুজনে মেয়ে আছে, শুধু সব ছেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।